দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনে বাংলাদেশের স্টুডিওতে রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং সহকর্মী বুশরা সারাজিনের মাধ্যমে আমরা নিউজ স্টুডিওতে গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিলাম। সেই জায়গা থেকে বিভিন্ন বিশ্লেষণগুলো নিয়ে আমরা ধারাবাহিক কথা বলার চেষ্টা করছি। আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ এবং আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নিয়াজ খান। যারা এলাহি নিয়াজ খান, আপনাকে থামিয়েছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বলেছেন। ব্রড মেজরিটি খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, অনেক সময় আস্থাও তৈরি করে কিন্তু কখনো কখনো সংশয় তৈরি করে। এটা এই অর্থে যে একটা দীর্ঘ সময় মানুষ ট্রমার মধ্যে ছিল, এমন একটা পার্লামেন্ট দেখছিল যেটা আসলে পার্লামেন্ট ঠিক হয়ে ওঠেনি, যেখানে এক পক্ষ যেটা বলছে সেটাই অনেকে মেনে নিচ্ছে। এবার যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেয়েছে পার্লামেন্টে, যখন তারা যাবে তারা আসলে সেই আস্থার জায়গাটা ধরে রাখতে পারবে কতটা, সেটা নিয়ে আসলে মানুষ পূর্ব অভিজ্ঞতা থেকে বিচার করতে গিয়ে কিছুটা শঙ্কা ফিল করছে। যদিও তারেক রহমানের এবারকার তারেক রহমানের যে বক্তব্য তার উপরে আস্থা নিশ্চয়ই রাখছেন, তারপরও আপনার জায়গা থেকে একটা পর্যবেক্ষণ। আমি যেটা বলবো যে মহান শাসক পৃথিবীতে তারাই হয়ে উঠেছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তাদের ইতিহাসে আমরা জানি যে ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতার প্রয়োগ করেন নাই। এরকম শাসকেরাই পৃথিবীতে মহান শাসক হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের দেশের ইতিহাস হলো যে আপনি দেখেন একদম স্বাধীনতার পর থেকে, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার হলো, এই পার্লামেন্টে কেউ ছিল না, অপোজিশন ছিল না, যা কিছু তাই করছেন তিনি। তারপরে ৭৩-এর যে পার্লামেন্ট হলো, সেখানে অপোজিশন বলে কিছু নাই, অপোজিশন ছিল না, যা কিছু তাই করলেন। যে গণতন্ত্র, যে মানবাধিকার, যা কিছুর জন্য বাংলাদেশ স্বাধীন হলো, সেইখানে আমরা প্রথম ধাক্কা খেলাম ৭৪ সালে এই পার্লামেন্টের মেজরিটির কারণে, ভোট মেজরিটির কারণে। যে আমাদের ওই যে বারখানা প্রথম হলো যে চতুর্থ সংশোধনের মাধ্যমে, হ্যাঁ, তারপরে হলো একদলীয় শাসন। এটা সবই হলো ভোট মেজরিটির ফলাফল। একইভাবে আমরা দেখলাম তার ধারাবাহিকতা শেখ হাসিনা করেছেন এবং 2000 ইলেকশন, যে গত 15 বছরে এই ভোট মেজরিটির কারণে তিনি ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হতে হতে আমার মনে হয় এই শতাব্দীর সমস্ত লোককে তিনি হার মানিয়েছেন ফ্যাসিজমের দিক দিয়ে। সুতরাং এই আশঙ্কাটা থেকেই যায়। তো আমি যেটা বললাম যে মানসিকতার ব্যাপার, আপনি শক্তি, আপনি মানে মানসিকতাটা আপনার কী, আপনি কী চান। এখন যেটা হলো, এই যে শেখ হাসিনার 15 বছর শাসনে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছেন। এটা তারেক রহমানের কাঁধে দায় পড়ে গেছে এই প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠন করা। আমি আসলে আপনাকে একটু বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই অর্থে যে আমি এখান থেকেই পরবর্তী আলাপটা শুরু করতে চাইতাম। আপনি কি শেষ করেছেন এটা? জি না, আমি শেষ করছি এটা, যে ইনি এই অভিজ্ঞতাটা, কারণ উনি অসম্ভব ধরনের চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তিনি গভর্নমেন্ট ফর্ম করবেন, কারণ অতীতের যে ক্ষতগুলি আছে। আর একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো বাংলাদেশ একটা দেশ, একই ধর্ম, একই ভাষার একটা দেশ, অথচ আমাদের ঘৃণা এবং বিদ্বেষের মাধ্যমে যে বিভক্তিটা হয়েছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটা, যে ঘৃণা এবং বিদ্বেষের ভিত্তিতে যে বিভক্তি, এই বিভক্তিকে ঐক্যের জায়গায় নিয়ে আসা। এটা আগে ধরেন যে যেটা ছিল আওয়ামী লীগ ভার্সেস অন্যরা, এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ একদিকে, বিএনপি তার জোট একদিকে, জামাত জোট আর একদিকে, পরস্পর একটা ঘৃণার একটা অবস্থা তৈরি হয়েছে তিন দিক দিয়ে। সুতরাং এখন তারেক রহমানের কাঁধে এই দায়িত্বটা এসে গেছে। উনি ইতিমধ্যে বলেছেন যে সবাইকে নিয়ে, সুতরাং ওই সবাইকে নিয়ে যখন করতে যাবেন, তখন ওনাকে খেয়াল রাখতে হবে যে একদম গ্রাসরুট পর্যন্ত ঐক্যের ধ্বনিটা কীভাবে। এবং এটা যেহেতু একটু আগে অধ্যাপক ডক্টর আমানুল্লাহ কথা প্রসঙ্গে বলছিলেন যে 17 বছর দীর্ঘ সময়, এবং এখানে আসলে মাল্টি পার্টি ডেমোক্রেসি দেখে নিশ্চয়ই সেই বাস্তবতাটা হয়তো উপলব্ধি করেছেন। আমি একটা বিষয় একটু বলবো, টাইম ম্যাগাজিনের পত্রিকার বক্তব্য বিভিন্ন অংশগুলো নিয়ে আমরা সংবাদ পরিবেশন করেছি। একটা খোলামেলা ইন্টারভিউ, পুরো মানে প্ল্যানিং তিনি সেখানে শেয়ার করেছেন। আজকে সেই চব্বুক অংশগুলো গণমাধ্যমে আবারও এসেছে। শুরুতে আইনের শাসনের কথা বলছেন, আর্থিক যে সংস্কার সেটার কথাও তিনি বলছেন। এই তিনটা জিনিসের মধ্যে কোনটা চ্যালেঞ্জিং সবচেয়ে মনে হচ্ছে? কারণ আইনের শাসনের যে বেহাল অবস্থা আমরা দেখেছি, মানে কতটা ঘুরে দাঁড়ানো। আপনি ঠিকই বলেছেন। উনি প্রচুর হোমওয়ার্ক করেছেন এবং প্রচুর সময় পেয়েছেন লন্ডনে হোমওয়ার্কগুলো করার জন্য। কোনো হোমওয়ার্কে আমরা নিজেরাও দেখেছি এবং টাইম ম্যাগাজিনের সাথে যে জিনিসগুলো বলেছেন, টাইম ম্যাগাজিনে 3-4টা বিষয় প্রধান হিসেবে আসছে, যে আইনের শাসন,
আইনের শাসন একটা বড় ব্যাপার এবং এটাকে এস্টাবলিশ করা এবং এটাকে আপনার আইনের শাসন যদি আপনি যদি প্রতিষ্ঠা করতে পারেন, সুশাসন যদি প্রতিষ্ঠা করতে পারেন, গুড গভর্নেন্স যদি প্রতিষ্ঠা করতে পারেন, যেটা আমরা শেখ হাসিনা সরকারের আমলের সময় থেকে বলে আসছিলাম যে গুড গভর্নেন্স নাই, একটা জিনিস প্রতিষ্ঠা করতে পারলে অনেক জিনিস হয়ে যায়। তারপরে আপনার আর্থিক শৃঙ্খলাতে তো একদম ম্যাসাকার অবস্থা, যেটা নওয়াজ ভাই বললেন, একদম ম্যাসাকার অবস্থা আর্থিক শৃঙ্খলাতে। একদম কোনো বিনিয়োগ নাই, কিচ্ছু নাই, কোনো মেশিনারি ইম্পোর্ট নাই, কোনো কিছু নাই। আমরা খেলাপির তালিকা দেখলে তো মানে টেনশনে পড়ে যেতে হয়। 3 লাখ 4 লাখ কোটি টাকা মানুষ পকেটে নিয়ে বসে আছে, ব্যাংকে যাচ্ছে না, ব্যাংকে পড়ে আছে তার হলো প্রচুর কোটি মানে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কোনো ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো তো আপনার আছেই। আর্থিক সুশাসনের যে প্রশ্নটা, সেখানে অনেক পলিসি চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জগুলোতে ওনারা করবেন বলে আশা করি। এবং মূল বিষয়টা যেটা আরেকটা জিনিস, সেটা হলো যে জনগণকে ঐক্যবদ্ধ করা। জনগণকে ঐক্যবদ্ধ করার যে বিষয়টা, যেটা টাইম ম্যাগাজিনও ওই বলছেন উনি, সেই ঐক্যবদ্ধ করার কাজটা অনেক কমপ্লিকেটেড হবে, কঠিন হবে। যেমন জনগণ তো একটা ইউনিডাইমেনশনাল কনসেপ্ট না, এটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। জনগণ তো বিভিন্ন জাতের, তাদেরকে একটা পয়েন্টে এনে, একটা মেল্টিং পয়েন্টে এনে যে কাজটা ঐক্যবদ্ধ করতে গেলে একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার। যে সাংস্কৃতিক বিপ্লবটা আপনার স্বাধীনতা যুদ্ধের পরে 71 সালে হওয়ার কথা ছিল, সেই স্বাধীনতা সংগ্রামের পরে সেই কালচারাল রিভলিউশনটা আমাদের দেশে হয় নাই। 90-এর পরেও আমরা আশা করেছিলাম, সেটাও হয় নাই। 24-এর পরেও আমরা একটা আশা করেছিলাম, সেটাও হয় নাই। এবং 24-এর আন্দোলনের পরেই আমি একটা সেমিনারে বলেছিলাম যে আপনার যেভাবে আপনার এই বড় বড় বিপ্লব এবং আন্দোলনগুলো যখন হয় পৃথিবীর ইতিহাসে, কিছুদিন পরেই দেখা যায় সেটাকে একটা গ্রুপ সেটাকে কুক্ষিগত করে ফেলে এবং সেই জায়গাটাতে আপনার এটা হারিয়ে যায়। সেটা অক্টোবর বিপ্লব, রাশিয়ার অক্টোবর বিপ্লব থেকে ধরে, ফ্রেঞ্চ রিভলিউশন থেকে ধরে, পৃথিবীর বড় বড় আরব বসন্ত থেকে ধরে আপনি দেখেন, সব জায়গাতে একই ঘটনা ঘটেছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এগুলো ছাড়াও আইনের শাসন, আপনি কি ঐক্যবদ্ধতার উপর জোর দিতে পারেন? মানে ঐক্যবদ্ধতা, বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি সময়ে সময়ে বদলায়। এই জায়গাটাতে আপনাকে পলিসি ওয়ার্ক করতে হবে। যেমন আপনাকে একটা কথা বলি, কানাডা একটা মাল্টি কালচারাল কান্ট্রি, আমেরিকা একটা মাল্টিকালচারাল দেশ, অস্ট্রেলিয়া একটা মাল্টিকালচারাল দেশ। সেখানে শতাধিক দেশের মানুষ সেখানে বসবাস করে, শতাধিক ধরনের তাদের টেন্ডেন্সি, চিন্তা ভাবনা, সেখানে তাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, কিন্তু তারা ঐক্যবদ্ধ। কিসের কারণে ঐক্যবদ্ধ? কারণ তারা ঐক্যবদ্ধ হতে বাধ্য। কেন তারা ঐক্যবদ্ধ হতে বাধ্য? কারণ সেখানকার এমন কিছু মাল্টিকালচারাল পলিসি আছে, যে পলিসিগুলোকে আপনাকে ফলো করতে হবে, নাহলে ইউ উইল বি পানিশড। পানিশমেন্ট এবং রিওয়ার্ডের ব্যবস্থা যদি শক্তভাবে না থাকে, আপনি সাংস্কৃতিক বিপ্লব করার তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলি আমরা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আমাদের এখানে লাগবে, কিন্তু তারপরও আপনি প্রচুর পরিমাণে আপনার এখানে পলিসি করতে হবে। একটু আগে দেখলাম যে সালাউদ্দিন সাহেব বলছেন যে এই সংসদে আমরা প্রচুর আইন পাশ করার প্রিপারেশন নিচ্ছি। এই আইন পাশ করবেন, পলিসি করবেন এই জায়গাগুলোতে। যেমন আপনার ধরেন মাল্টিকালচারাল যদি হয়, যে আপনার প্রত্যেকটা জায়গাতে আপনি কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না বিকজ অফ হিজ অর হার রেশিয়াল, এই যে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড, তার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, তার এথনিক ব্যাকগ্রাউন্ড, কোনোভাবেই কোনো ধরনের কোনো ডিফারেন্স করা, তার জেন্ডার, এটাতে করা যাবে না। আপনি ধরেন অ্যাপয়েন্টমেন্ট দেবেন, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তো কোটা সিস্টেম নিয়ে এত আন্দোলন হলো, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে এক অঞ্চলের লোকজনদের প্রচুর পরিমাণে আপনার অ্যাপয়েন্টমেন্ট পায়ে বসে আছে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে আপনি কিভাবে করবেন? এছাড়াও আমি যে জায়গাটাতে আরও কিছু কথা বলতে চাই, সেটা হলো যে শিক্ষা সংস্কার। শিক্ষা খাতের অবস্থা একদম ভয়ঙ্কর অবস্থা। এতগুলো বিশ্ববিদ্যালয়, 170টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, প্রাইভেট এবং পাবলিক মিলিয়ে, একটা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 500 বিশ্ববিদ্যালয় অথবা 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু সেইভাবে বিলং করে না। বিভিন্ন র্যাঙ্কিং হয়, সেগুলোতে আমরা মাঝে মধ্যে আমরা খুশি হই, ইত্যাদি হই, কিন্তু আপনি যদি দেখেন সায়েন্টিফিক ইনোভেশনে অলমোস্ট আপনার এখানে এইগুলো জিরো। আপনি চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চলে গেছে 1 নম্বর 2 নম্বরে চলে গেছে। চায়নাতে আপনি যে মেসিভ, আমরা তো এটাও দেখি যে পাকিস্তান, যাদের যে কারেন্সি, সেই কারেন্সি আমাদের যেতে কম, কায়েদে আজম ইউনিভার্সিটি টপ পোস্টে থাকবে। পাকিস্তানে আমি কায়েদে আজম যে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তার যে পরিবেশ, তার যে পড়াশোনার স্টাইল, সেখানে যে শিক্ষকদের মান মর্যাদা, তাদের যে স্যালারি, তাদেরকে যে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে, সেটা এখানে কল্পনা করা যেতে পারে না। এখন আপনি পাকিস্তানের নাম বললেই আমরা বলি যে বঙ্গুর স্টেট, ফেইল স্টেট, ঠিক আছে, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে অথবা ভারতের যে আইআইটিগুলা, আপনাকে নলেজ জেনারেশন যদি আপনি যতক্ষণ পর্যন্ত করতে না পারেন, আপনি যতক্ষণ পর্যন্ত এখানে সায়েন্টিফিক রিভলিউশন আপনি
করতে না পারেন। এই যে শিক্ষা খাতের সংস্কারের কথা বললাম, স্কুলগুলা, কলেজগুলা, বিশ্ববিদ্যালয়গুলা, মাদ্রাসাগুলা, এই যে বিভিন্ন জাতের ধারা উপধারায় প্রায় 1600 ধরনের ধারায় পড়াশোনা হয় আমাদের এখানে, বিভিন্ন জাতের। টেকনিক্যাল এডুকেশনের ভিতরে একটা মহা বিশৃঙ্খলা অবস্থা। কে যে কোন ধরনের টেকনিক্যাল এডুকেশন চালাচ্ছে, কি কারণে চালাচ্ছে, দেখবেন আপনি জেলা শহরগুলোতে 10তলা বিল্ডিং করে বসে আছে, মেশিনারি জেনে বসে আছে, ছাত্র নাই, তারা ফাংশন করছে না। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলো কি কারণে ডিগ্রিগুলো দিচ্ছে, এটার রেজাল্টটা কি? আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বছরে 10 লক্ষ গ্র্যাজুয়েট প্রডিউস করি, এই 10 লক্ষ গ্র্যাজুয়েট আমি কি কারণে প্রডিউস করছি আমি নিজেও জানি না। আমি তো মাঠের খবরটা নেই, আমি জানি এটা আসলে এলা নেওয়াজ খান আপনি কাজের প্রেক্ষিতে খুব কাছ থেকে হয়তো দেখেছেন গলতটা কোথায়। মানে একটা দেশে ইংলিশ মিডিয়াম আছে, বাংলা মিডিয়াম আছে, মাদ্রাসা লাইন আছে, সে যে বড় হবে, উর্দু মিডিয়াম আছে, হ্যাঁ উর্দু মিডিয়াম আছে, মানে এই যে চ্যানেলাইজ করাটা, সবাইকে ধরে একটা মূল ধারা ট্র্যাকে আনাটা আমরা কেন পারছি না? আপনি শুনেন, ওই যে ভাই চীনের কথা বললেন না, হ্যাঁ। আচ্ছা চীনে কিন্তু একসময় এরকমটাই ছিল, এবং পরবর্তীকালে কিন্তু এই ম্যারিটকে প্রাধান্য দিল মাও সেতুং এর সময়ে। এবং আপনি দেখবেন যে আজকে চীনের যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, যেগুলি র্যাঙ্কিংয়ে 1-2 এর কথা বলছেন, সব শিক্ষক কিন্তু আমেরিকার থেকে পাশ করে আসছে, সারা বিশ্ব থেকে নিয়ে আসছে। বিষয়টা হলো এখানে যে আপনি ম্যারিটকে কেন প্রাধান্য দিবেন কিনা। ম্যারিটকে যদি প্রাধান্য দেন তাহলে ওইভাবে, যেমন আজকে চীনের একটা ছেলে আমেরিকার টপ ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে সে বেজিংয়ে কিংবা চীনে আসছে, কিন্তু আপনার তো এখানে এসে সে কিছু করতে পারবে না। আপনি সেই হার্ভার্ড থেকে বলেন, যেখান থেকে বলেন, আপনি এখনকার প্রেক্ষাপট মাথায় রাখেন। এবং নওয়াজ ভাই তাদের সিলেকশন পদ্ধতি, এখন যেটা হলো যে এটা একটা শিক্ষক নেওয়ার পদ্ধতি, আমাদের পুরানো চিন্তা ভাবনা মাঝখানে 15 বছরে আসলে এটা মেস হয়েছে। এইটাও কিন্তু একটা বড় ব্যাপার, এই মেসটাকে কাটিয়ে ওঠা। আমি যেটা বলছি না, অনেক কঠিন টাস্ক এই সরকারের সামনে রয়েছে, অনেক কাজ, মানে এটা এতটা নট ইজি। কারণ এটা বললেন যে গত 15 বছরে অনেকটা ওই যে গ্রামের কাচারি ঘরের শাসন ছিল, হ্যাঁ বুঝছেন নাকি? গ্রামের কাচারি ঘরের জমিদারি। এটা হলো যে একটা আধুনিক রাষ্ট্রকে এই স্টাইলে, মানে তালুকদারি, হ্যাঁ এই স্টাইলে চালানো যেটা চলছে, এর ফলে হয়েছে কি প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি আমাকে বলেন প্রথম কোন কাজটা আসলে তারেক রহমানকে করতে হবে যদি শিক্ষা খাত থেকে গুরুত্ব দেয়? আমি নিশ্চয়ই প্রফেসর আমনের কাছে প্রথম কাজ হলো যে আইন শৃঙ্খলা তো আছেই, প্রথম কাজ হলো জনগণের মধ্যে এই আস্থাটা নিয়ে আসা যে আমরা আপনাদের জন্য আসছি, আপনাদের সেবার জন্য আসছি, ভরসাটা তৈরি করা। হলো যে ওই ভাই যেটা আইনের শাসন যেটা বলছেন না, আইনের শাসনের ক্ষেত্রে যেমন ধরেন আমেরিকা এত বেশি জাত, নানা জাতের একটা অভিবাসীদের দেশ বলা হয়, সেখানে আইন শৃঙ্খলা আইনের শাসনই মূল। এবং আপনি বিচার বিভাগ, ইম্পর্টেন্ট হলো বিচার বিভাগে একজন লোক, একজন একদম দরিদ্র লোক, সেও যত বিচার পায়, এটাই নিশ্চিত করে, সেটা পায়। আমার বুঝছে না, সেটা আমেরিকা ইউরোপে পায়। যেমন আমেরিকার ডেমোক্রেসির সৌন্দর্য কোনটা, যে একটা লোক একটা প্লাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে কোনো করছে, দাঁড়ায় আছে, তাকে পুলিশ এসে ঘাট ধাক্কা দিচ্ছে না, কিংবা কোনো দলের লোক এসে ধাক্কা দিচ্ছে না। ইউরোপের গণতন্ত্রের সৌন্দর্যটা এখানে, আমার কিন্তু সেটা হয় না। এই প্র্যাকটিসগুলি তো তারেক রহমান ইংল্যান্ডে দেখে আসছে। আপনি ধরেন যে আমেরিকা, ইংল্যান্ডেই ধরেন একটা ব্যারিশ বিড়াল রাস্তায় পেল, এটা তার ঘরে যে কার বিড়াল, এটা তারা হইচে পড়ে ঘরে দিয়ে আসে। সুতরাং একটা হলো যে সামনে, একটা হলো যে আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আর একটা হলো একটা মানবিক রাষ্ট্র গঠন করা। আচ্ছা, মানবিক রাষ্ট্রটা গঠন করতে গেলে সমাজের প্রত্যেকটা স্তরের লোককে সম্মান দিতে হবে। মানে আপনি দেশকে মানবিক রাষ্ট্র বলতে, রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে ধরন, রাষ্ট্র তৈরি হয়েছে ফোর্স করার জন্য। এটা মানবিক রাষ্ট্র আমরা আশা করি যতটুকু করা যায়। আমি বলি যে এটার জন্য দরকার যে মানুষকে অপমান না করা, মানুষকে অপমান না করা। আপনি আমাদের রাষ্ট্রটা এমন যে আমরা রাজনৈতিক কারণে মানুষকে অপমান করি। ধরেন আমাদের দেশে মাদ্রাসা শিক্ষক যারা জেনারেল লাইনে লেখাপড়া করাতে পারে না, দরিদ্র ঘর সন্তান যারা লিল্লা বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে, তাদের প্রতি আমাদের যে অসম্মান, ঘৃণা দৃষ্টি, এবং এই যে আপনি টুপি দাড়ি দেখলেই আমরা তাদেরকে স্বাধীনতা বিরোধী বলছি, রাজাকার বলছি। একটা জিনিস মনে রাখবেন যে আপনার কোনো লোক
যদি অপমান করে সে হয়তো ভুলে যায়। এই কিন্তু যে- সলিউশনটা তো একটু আগে অধ্যাপক আমানুল্লাহ বললেন যে আমাদের যদি এত ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা না থেকে যদি আমরা একমুখটা করতে পারতাম তাহলে প্রত্যেকে আমরা মানে আসলে শিক্ষার এখানে দিক থেকে- আপনার স্বাধীনতার পরে এতগুলা শিক্ষা কমিশন হলো, জি। একটা শিক্ষা কমিশনের রিপোর্ট বাস্তবায়িত হয় নাই, সেটা ক্ষুদ্রতা শিক্ষা কমিশন থেকে ধরে এখন পর্যন্ত। জি। আপনি এমপিওভুক্ত শিক্ষকদের, নন এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা যদি আপনি দেখেন, ক্রন্দন। আপনি কলেজগুলোর প্রিন্সিপালের অ্যাপয়েন্টমেন্ট স্টাইল এবং তাদেরকে সরানোর স্টাইল যদি আপনি এখানে দেখেন, আপনি কলেজগুলোতে পরিসংখ্যানে অনার্স পড়তেছে সে একজন শিক্ষক, 300 স্টুডেন্ট, একজন শিক্ষকদের পরিসংখ্যানে একটা কলেজ চালাতে হচ্ছে আমাদেরকে, বাইরে থেকে ভাড়া করা লোকজন দেখে এনে চালাতে হচ্ছে, আমাদের কোনো ল্যাব নাই, কোনো কিচ্ছু নাই, বাচ্চাদের জন্য কোনো ধরনের কোনো ইনসেন্টিভ নাই, এই যে কোনো স্টুডেন্ট লোন নাই। আমরা বাচ্চাদের জন্য সারা পৃথিবীতে এখন স্টুডেন্ট লোনের দিকে চলে গেছে, ঠিক আছে, একটা কনসোর্টিয়াম তাদেরকে কিছু লোন দিবে, 2 লাখ টাকা দিল, সে পরবর্তী জীবনে চাকরি পাওয়ার পরে আস্তে আস্তে সে দিয়ে দিবে, তাহলে তাকে সে পড়াশোনার প্রতি মনোযোগী হবে। আমি যে তৈরি করছি গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েটের সাথে ইন্ডাস্ট্রি একাডেমির লিঙ্কেজ কি? কিছু নাই। আমি কী কারণে তৈরি করছি, কত গ্র্যাজুয়েট তৈরি করছি? আমি ধরেন বছরে এই একটা পার্টিকুলার একটা উদাহরণ হিসেবে বলি, ধরেন আমি বছরে 50,000 পলিটিক্যাল সায়েন্টিস্ট তৈরি করছি। আমি কিসের জন্য তৈরি করছি? আমি ধরেন বছরে 30,000-এর উপরে এই ফিজিসিস্ট তৈরি করছি, ফিজিক্সে অনার্স একদম। মাস্টার্স। আমি- আমার কি বছরে হ্যাঁ। 30,000 ফিজিক্সে অনার্স মাস্টার্স আমার দরকার আছে কিনা? আমার দরকার আছে, সবগুলো সাবজেক্টই আমার দরকার, কিন্তু আমার 30,000 দরকার আছে কিনা? নাকি আমি এমন একটা ভাবে তাকে স্টেম এডুকেশনের দিকে দিব যেটা দিয়ে সে দেশের ভিতরে কিছু করে খেতে প্রফেসর পারবে, আমানুল্লাহ, আমি বিদেশে আপনার গিয়ে এই কিছু করতে কথাগুলোকে পারবে। নিয়ে যদি আমরা মার্ক করি, আমরা ঘুরে ফিরে একটু আগেও দেখছিলাম 3টা জিনিস পাবো। প্রথমত হচ্ছে আমাদের পরিকল্পনার অভাব, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রচন্ড রকমের দুর্নীতি আছে এখানে, আর তৃতীয় কারণটা যেটা একটু আগে এলাইনুজ খান বললেন, আমাদের আস্থার ভীষণ রকম সংকট আছে। আস্থার সংকট। আমি যদি এই 3টা জিনিস সমস্যাটা আমি ডায়াগনোসিস করলাম, হ্যাঁ, আপনি আমাকে কেবল এই জায়গাটুকু বলবেন যে দায়িত্ব নিয়ে। শুনেন, আমি হ্যাঁ। বলি একটা কথা, সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এমন কোনো দিন নাই যে কোনো না কোনো সমাজের অংশের লোকদের আন্দোলন দেখিনি, exactly। এটার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন আছে, এখানে নার্সদের আন্দোলন আছে, নির্বাচনের 4 দিন আগে আমরা অনেক দেখেছি। আছে। এবং এটার অনেকগুলি বিষয় হচ্ছে অযৌক্তিক, আবার যৌক্তিক কিছু আছে আছে। যৌক্তিক। যৌক্তিক এই যে আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কতগুলো দাবি, আপনি দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু আমেরিকার মতো জায়গায় ডিপ্লোমাদের জন্য ইউনিভার্সিটি আছে, এখানে কেন হবে না তাদের জন্য ইউনিভার্সিটি? কিংবা একই সঙ্গে দেখেন এই ডিপ্লোমারা যাদেরকে যে 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 কাজটা তারা দেওয়া হয়, অনেক সময় দেখা গেলো যে সে কি করে একটা কাজের একদম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে, এবং একজন রাজমিস্ত্রি যে বেতন পায় তার প্রায় কাছাকাছি বেতন তার হয়। এটা তো সমাজে এই যে আপনার যে বৈষম্যটা একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাচ্ছে। আপনি তার থেকে অনেকের থেকে বেশি কাজ করে, কিন্তু দেখা গেল না, এখানে আরেকটা ঝামেলা আছে নবাব ভাই। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে যখন সে পাশ করে বের হচ্ছে, যখন সে কাজে যাচ্ছে, আমরা কিছুদিন আগে আমরা একটা নতুন স্টাডি শুরু করেছি ইউনিসেফের সহযোগিতায়। সেখানে আমরা দেখতে চাচ্ছি আগামী 20 বছরে আমাদের এখানে কী কী ডিমান্ড আছে, কোন কোন প্রফেশনের ডিমান্ড আছে। আমরা ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, ইন্ডাস্ট্রি একাডেমিয়াতে আমরা যাচ্ছি যে কোন ধরনের, আপনি কী ধরনের লোক চান, আপনাদের কী ধরনের লোক দরকার, কোন কোন প্রফেশনের লোক দরকার। বড় স্টাডি হচ্ছে সারা দেশে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে অথবা বইয়ের থেকে ধরেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করলো, পাশ করার পরে যে যখন চাকরি ক্ষেত্রে যায় তখন দেখা যায় সে কিছু পারে না, তখন তাকে এক্সপ্লয়টা করা সহজ হয়, তখন তাকে ট্রেনিংটা দিতে হয়। এই 1-2 বছর সে ট্রেনিংয়ে চলে যায়, এর ভিতরে তার মন খারাপ হয়ে যায়। আমি যদি পড়াশোনা চলাকালীন সময়ের ভিতরে থাকে, তার ট্রেনিংটা যদি আমি দিতে পারতাম, অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা যদি আমরা এনশিওর করতে পারতাম, তার হাতে কলমে কাজটা যদি আমরা, বিদেশে একটা বাচ্চা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি অস্ট্রেলিয়াতে বলে টেফ, এবং এই আমেরিকা ইংল্যান্ডে ওরা বলে ফার্দার টেকনিক্যাল এডুকেশন। ওইখানে আপনার পাশ করার এমনভাবে ট্রেনিংটা দেওয়া হয়, পাশ করার পরেই যে সে গিয়ে আপনার একটা ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে সে কাজ করতে পারে, যে কোনো জায়গাতে সাইবার সিকিউরিটিতে কাজ করতে পারে এই জায়গাগুলোতে। এবং আপনি যে কথাটা বলছিলেন, আবারও বলি, মানে প্ল্যানিংয়ের এত অভাব। আপনি এমন কোনো জায়গা নাই যে জায়গাটাতে আপনার একদম সুশাসন, মানে মেসাগার অবস্থা। জবাবদিহিতা তো ছিল না। স্বাস্থ্য খাতের কথা বললেন, নিজে এত বড় বড় কথা বললাম, এত বড় বড় আলোচনা করলাম, স্বাস্থ্য খাতের কথা বললেন। একটা জেলাতে 30-40-50 লক্ষ লোক বসবাস করে, সেখানে একটা এনজিওগ্রামের ব্যবস্থা তো দূরের কথা, এক ব্যাগ ব্লাড নেওয়া যায়। আচ্ছা, আমি স্বাস্থ্য খাতে নিয়ে পরে একদম আলোচনা করব। দেওয়া যায় না। এর পরের ধাপে যখন আসবো তখন স্বাস্থ্য খাতে আলোচনা করবো। আমি একটা ছোট্ট বিষয় একটু জেনে নিই। আমার হাতে যেহেতু 3 মিনিট সময় আছে, 3 মিনিটের মধ্যে দুজনেরই কিছু পরামর্শ আলাপটা শেষ করব। শুরুতে আপনি একটু বলবেন, মানে আনমা এহসানুল হক মিলন তিনি যখন দায়িত্বে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের, তখন একটা ম্যাসিভ চেঞ্জ আমরা দেখেছি, এবং পরবর্তীতে একটা সময় গেল
এখানে অনেক কিছু এলো, গ্রেডিং সিস্টেম থেকে শুরু করে নানা কিছু এলো, কিন্তু দিন শেষে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল সেই ভালো স্টুডেন্ট যার সিজিপিএটা ভালো। কিন্তু একটু আগে যেটা বাস্তব উদাহরণ দিলেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ, যে পাশ করে বের হচ্ছে কিন্তু আলাদা ট্রেনিং করে তারপর একটা কিছু করে এরপর চ্যানেলাইজ হতে হচ্ছে। আপনার কি মনে হয় কিনা এই সিজিপিএ দিয়ে ছাত্র নির্ধারণের জায়গা থেকে বেরিয়ে এসে অন্য কোনো বিষয় ইন্ট্রোডিউস করা এখানে, এটা একটা একাডেমিক এটা রেজাল্ট? আলোচনা চলছে জি। এটা। এ বিষয়ে আসলে আলোচনা হওয়া উচিত, কারণ আমরা যে ম্যাচাকারটা গত 15 বছর দেখেছি, সুতরাং আমাদের নতুন করে এটা ভাবার দরকার আছে। আমি একটু অ্যাড করে দিই ভাইয়ের সাথে, এটা নিয়ে একটা গ্রুপ কাজ করছে, অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, আমি যা জানি একটা ক্যামব্রিজের একটা গ্রুপ, অক্সফোর্ডের একটা গ্রুপ, ইংল্যান্ডের একটা, এই আমেরিকার একটা গ্রুপ মিলে কাজ করছে, তারেক রহমান সাহেবের সাথে সরাসরি কাজ করছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত, কোন ক্লাস থেকে সে টেকনিক্যাল এডুকেশনের দিকে যাবে, ক্লাস 9-10-এ গিয়ে 9-এ গিয়ে এই যে 8-9-এ গিয়ে আপনার এই ডিভিশনটা না করে একদম 11-12-এ গিয়ে ডিভিশনটা করা যায় কিনা, এই যে বিভাগ বিভাজন করা যায় কিনা, কোন ক্লাস থেকে একটা গ্রুপ চলে যাবে টেকনিক্যাল ওখানে কি এডুকেশনে। তিনটা গ্রুপ কি থাকবে? না না, এটা লেটেস্ট যে রিপোর্টটা আসছে গতকালকে আজকে পত্রিকাতে আসছে যে বেশিরভাগ লোক বলছে যে 9-10-এ এই ডিভিশনটা না করে 11-12-এ 9-10 পর্যন্ত একটা ইন্টিগ্রেটেড ভাবে যাওয়ার জন্য। আপনি শুনলে আশ্চর্য হবেন যে রিপোর্টটা আসছে গতকালকে, এটা অত্যন্ত খারাপ রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত দুইটা সাবজেক্টে ম্যাথ এবং ইংরেজিতে ভয়াবহ অবস্থা। মানে আপনার 80%-এর উপরে 33 পায় নাই, আপনি 80%-এর উপরে 33 পায় নাই। ক্লাস 6-এ পাশ করা একটা বাচ্চা যখন হাই স্কুলে ভর্তি হতে আসছে, সে একটা বাংলা, ইংরেজি তো অনেক দূরের কথা, সে একটা বাংলা প্যারাগ্রাফ সুন্দর করে পড়তে পারে না। আচ্ছা, আমার হাতে আর মিনিট খানেক সময় আছে, আপনি শুধু বলবেন যে এই জিনিসটা যেটা নিয়ে কাজ হচ্ছে এর রেজাল্ট আসলে কত বছরের মধ্যে পাওয়া যেতে পারে? আপনি যদি শিক্ষা ব্যবস্থা, একটা শিক্ষা কমিশন করার কথা ছিল, শিক্ষা আইন না, শিক্ষা কমিশনটা যদি আপনি করেন, আপনি মাস 6, আমার ধারণা ওনারা মাস 6-1 বছরের ভিতরে এই বাস্তবায়ন শুরু করবেন, যে আমরা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা করলে আমাদের আনএমপ্লয়মেন্টটা কমে আসবে, এন্টারপ্রেনারশিপ কিভাবে বাংলাদেশে যারা সাকসেসফুল এন্টারপ্রেনার এদের সাথে কথা বলতে, অন্তত এই আশাবাদটা নিয়ে আমরা এই অংশে আলাপটা শেষ করি। আমি খুব ভালো হতো যদি হাতে সময় পেতাম, আমি জানার চেষ্টা করতাম যে তিনি আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং ইংলিশ মিডিয়াম, বাংলা মাধ্যম সবকিছু মিলে একটা চমৎকার মাধ্যম ভাববেন কিনা। মাদ্রাসা করে আলাদা করে রাখতেছেন, আমি যতটুকু জানি মাদ্রাসার মতো করে থাকবে, যেটাকে কিভাবে টেকনিক্যাল মাদ্রাসাও পড়বে, কিন্তু টেকনিক্যাল নলেজটা তাকে কিভাবে দেওয়া যায়। একদম আমি এরপরে যখন আসবো তখন আমরা চেষ্টা করবো স্বাস্থ্য খাত নিয়ে আলাপ করতে। যেহেতু 9টা বেজে গেছে, আমরা একটু রিজিস্ট্রিতে যেতে চাই। আপাতত মানে নির্বাচনী বাংলাদেশের স্টুডিওতে এই পর্যন্তই ছিল।